যে কোনো দেশেই অথবা যে কোনো সরকার সাধারণত আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রে আপনার যেটা একটা ওয়ান অফ দ্য বিগ অস্ত্র অথবা ফ্যাক্টর হলো যে ইন্টারেস্ট রেট বাড়ানো। কারণ ইনফ্লেশনটার মিনিংটা হলো যে টু মেনি মানি চেসিং আফটার টু ফিউ গুডস, মানে অনেক টাকা পরিমাণে গুডসের সংখ্যা, প্রোডাক্টের সংখ্যা কম, তাই টাকা অনেক বেশি, প্রোডাক্ট কম। এই কম বেশি হওয়ার কারণে যে ধরেন টাকাটা ফর এক্সাম্পল একটা বিডিং হওয়ার মতো, যে এই প্রোডাক্টটা আমি কেউ বলতেছে আমি 300 টাকা, তো আরেকজন যার কাছে টাকা বেশি আছে সে বলতেছে যে যেহেতু এখানে প্রোডাক্টের সংখ্যা অনেক কম, লোক অনেক বেশি, অনেক টাকা আছে, তো আরেকজন বলতেছে না আমি 300 না, আমি 50 টাকা বাড়াই দিলাম। আরও আরেকজন বলতেছে যে না, তাহলে আমি তার ওই ভাগটা পাচ্ছে না, সে প্রোডাক্টটা পাচ্ছে না, যেহেতু প্রোডাক্টের সংখ্যা কম, সে বলতেছে আমি 400 টাকায় নিতে রাজি আছি, 400 টাকায় কিনতে রাজি আছি। তো এই কারণেই ইকোনমিতে আপনার যে সময় টু মেনি মানি চেসিং আফটার ফিউ গুডস হয়, সেই সময় ইনফ্লেশন আস্তে আস্তে করে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তো ইন্টারেস্ট রেট বাড়ালে যেটা হয় যে সবাই সেভিংস করার চেষ্টা করে, যেহেতু মানে মানুষের এটা টেন্ডেন্সি, যেই সে দেখবে যে সেভিং রেটটা বেড়ে গেছে, তার টাকাটা সে একটা সঞ্চয়ের ক্ষেত্রে সে বিনিয়োগ করবে, তাহলে ইকোনমিতে মানির সার্কুলেশনটা কমে যাবে। তাহলে ওই যে টু মেনি মানি থেকে টু মানিটা কমে গেল। আর আরেকটা ভাবে যেটা করা যায়, যেটা আমাদের সরকার হয়তোবা ওইভাবে করে এখনো করেনি, অথবা মানে করতে হয়তোবা নিশ্চয়ই ওনাদের প্ল্যান আছে, তো একটা মানির সার্কুলেশন কমানোর পাশাপাশি যদি আমরা টু ফিউ গুডস, যে গুডসটার সংখ্যা কম, এই গুডসটাকে যদি আমি টু মেনি গুডস করে ফেলি, তো টু মেনি গুডসের ক্ষেত্রে যে ধরেন আমার এক চালের ব্যবসায়ীর সাথে আলাপ হচ্ছিল, একজন চালের ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তি, এই লাইনে অনেকদিন যাবত আছেন। তো উনি বলছিলেন যে সরকার তো আসলে অনেক চেষ্টা করছে চালের দাম কমাতে, সরকার অনেক সিরিয়াস এই ব্যাপারে, তো সরকার আসলে পেরে উঠছে না। আমি এই কারণে যে যেহেতু বিদেশ থেকে আমদানি করে যে সরকার চাল নিয়ে এসে কোয়ান্টিটিটা, সাপ্লাইটা বাড়াবে, সেটার ক্ষেত্রে সরকার দেখতেছে বিদেশে আরও চালের দাম বেশি। তো যেহেতু চালের দাম বেশি, এই জন্য সরকার আসলে আলটিমেটলি ইম্পোর্ট করে, যেহেতু তার পড়তা হবে না, এই জন্যে সরকার ওই রাস্তায় হাঁটেনি। তো এখানে হয়তোবা আরেকটা যে জিনিসটা করা যেত, সেটা হলো আপনার সাবসিডির মাধ্যমে সরকার, যেহেতু ওইটা চালটা একটা বেসিক, মানে আমাদের বিস্কিটের ইয়ের থেকে বলবো যে আরও অনেক মোর বেসিক নেসেসিটি, তো সেইখানে ধরেন সরকার সাবসিডি দিলে সেই ইনফ্লেশন রেটটা কম হতো। আর আরেকটা বিষয় হলো যে ধরেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে, যেরকম তেলের ক্ষেত্রে যদি বলি, সয়াবিন অয়েল অথবা ক্ষেত্রে, এখানে আমাদের অলিগোপলি, মনোপলি আমি বলবো না, অনেকটা অলিগোপলি সিচুয়েশন আছে। তো এই অলিগোপলি সিচুয়েশনের কারণে কিন্তু যেই জিনিসটা হয় যে কম্পিটিশন, যেরকম একটা মিক্সড ইকোনমি, আমাদের দেশ হলো মিক্সড ইকোনমি, এই রকম দেশে যদি কম্পিটিশন ঠিকঠাক মতো না থাকে, তাহলে আপনি কম্পিটিশনের কথা বলছেন, কিন্তু দেশে তো 2012 সালে কম্পিটিশন আইন তৈরি করা হয়েছে, কিন্তু সেই আইন তো আমরা বাস্তবায়ন হতে দেখছি না। জি, সেটা প্রতিযোগী আইন তৈরি করা হলো না। জি, মানে সিন্ডিকেট অ্যাভয়েড করা, অথবা ধরেন আপনার এগুলির পরে নজরদারি, এবং যাতে কম্পিটিশনটা এনশিওর করা, এইটাই কিন্তু একটা ফ্রি মার্কেট অথবা মিক্সড ইকোনমির মানে একটা মেন চ্যালেঞ্জই হলো কম্পিটিশনটাকে এনশিওর করা। তো সেই জিনিসটা আমরা আসলে ওইভাবে পাচ্ছি না, মানে আমরা সেইটা মানে এনশিওর করতে পারছি না। আরেক দিক দিয়ে যদি দেখেন, সেটা হলো যে কেন যাচ্ছে না, চ্যালেঞ্জটা কোথায়? সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের জন্যও তো আপনার আইন শৃঙ্খলার যে পাওয়ার, অথবা আমাদের আসলে পাওয়ারটা তো কিছুটা, মানে আমাদের সিস্টেমের পাওয়ারটা অনেকাংশে কমে গেছে, মানে এটা আস্তে আস্তে যদিও এনহ্যান্স হচ্ছে, পাওয়ারটা আমরা মনে করি আস্তে আস্তে করে রিগেন করছে। তো সুতরাং এই জায়গাগুলিও ইনশাল্লাহ আরও ইমপ্রুভমেন্ট হবে ফিউচারে।